সুপ্রিয় দর্শক, আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে পিএইচপি অনুষ্ঠিত। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো এই অনুষ্ঠানে। আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার পাশেই ডক্টর মহিদুজ্জামান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন। আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন আমার সঙ্গে, তিনি ডক্টর মামুন আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু সামগ্রিক বিষয় দিয়ে শুরু করবো। এই সময়ের নানা বিষয়, এর মধ্যে ঈদ পরবর্তী রাজনীতির একটা বিষয় আছে। অনেকেই আজকে 20 দলীয় জোটের মিটিংও হয়েছে, কর্মসূচি নির্ধারণ হবে, এখনো আমরা জানি না অবশ্য। তবে এই একটা আন্দোলনের দিকে যাচ্ছে দেশ, এরকম একটা ধারণা, আপনারা কি তাই কিনা? আমার মনে হয় যে এই যে আন্দোলন যাচ্ছে, কিন্তু এটি আমি যদি বলি যে এটা কিন্তু একটা আর্টিফিশিয়ালি আন্দোলনে যাচ্ছে আমার কাছে মনে হয়। কারণ আর্টিফিশিয়াল এই জন্য যে একটা 5 জানুয়ারি একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে ঘিরে সে সময় বিশাল আন্দোলন, সহিংসতা, জ্বালাও পোড়াও, মানুষের হত্যা আমরা দেখেছি। কিন্তু ফাইনালি যেটা হয়েছে, নির্বাচনটি সম্পন্ন হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। সেই নির্বাচনে একটা বিশাল সংখ্যক সদস্য তারা বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত হয়েছে। সেই সকল ত্রুটি আছে, জনগণের পার্টিসিপেশন কাঙ্ক্ষিত পর্যায়ে হয় না, তাও আছে। দেশের একটা অন্যতম দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে না, তা আছে। কিন্তু আমরা যদি আপনার রাজনীতির ডাইনামিক্সে দেখেন, তাহলে সেই সময় বা তার আগে বা পরেও আন্দোলন হতে পারত, যে মানি নাই নির্বাচন। কিন্তু নির্বাচন হওয়ার পরে সরকার গঠন হয়েছে এবং ধারাবাহিকভাবে সেই সরকার চলছে। দেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। একটি বাজেট, গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু, যে বাজেট পেশ হয়েছে, বাজেট পাশ হয়েছে। তারপরে ঈদ এবং ঈদের যে প্রস্তুতি, মানুষের যাতায়াত, নানা বিষয় হয়েছে এবং দেশ একটা আবার সুষ্ঠু একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এখন আন্দোলন করবেন কিসের ইস্যুতে? আপনি মনে হচ্ছে কোনো ইস্যু নেই আন্দোলন? না, এই মুহূর্তে ইস্যু নেই। কারণ যদি বলেন নির্বাচন ইস্যু, সেটি ডেট। যদি বলেন যে নির্বাচন মানি না, সেটিও ডেট। কোন নির্বাচন মানেন না? তারপর উপজেলা নির্বাচন হয়েছে, সেখানে যারা নির্বাচনের ইস্যু অংশগ্রহণ করেনি এবং যারা নির্বাচন প্রতিহত করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য গোটা দেশকে জিম্মি করেছিল, এবং আমার মনে বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, যা তারা করেছিল তা কোনো রাজনীতির ভিতরে আসে না। এমন কোন প্রচেষ্টা নাই যা তারা করেনি। লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা, রাস্তা খুঁড়ে ফেলা, ট্রেন লাইন উপড়ে ফেলা, আপনার গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারা, এমন কেন কিছু, মানে তথাকথিত হেফাজতদের হাজির করে আলটিমেটাম দিয়া সরকার গঠনের মিটিং পর্যন্ত হয়েছে। যে সরকার গঠন হলে কে রাষ্ট্রপতি হবে, সেখানে যে আপনাকে রাষ্ট্রপতি করাবো, আপনি রেফারটা করেন, আমি প্রধানমন্ত্রী হব, সব হয়েছে। সেটা একটা লক্ষ্য ছিল নির্বাচন। তাহলে আজকে আপনি কোন লক্ষ্যে হবে? নির্বাচনই শুধু নেই, কারণ নির্বাচনের পর যে নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন, সেটি সারা দেশে হয়েছে। সেখানে সেই দলগুলো অংশগ্রহণ করেছে, তাহলে তারা নির্বাচন মেনে নিয়েছে, ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং আমরা যদি প্রত্যেকে, আপনি, আমি, ডক্টর মামুন আছে, বা ইভেন বিএনপি, যার সাথে আপনি কথা বলেন, কার মধ্যেই কি সেই নির্বাচন নিয়ে কথা আছে? হ্যাঁ, এখন পরবর্তী যে নির্বাচন হবে সেটি কিভাবে হবে, সেটা নিয়ে এখন থেকে আলোচনা হতে পারে। আলোচনা তো হতেই পারে, আমি বলবো যে আলোচনা হতে পারে না সেটা আমি বলবো না, সেটা তো বহু দূরে। এখন মানুষের কাছে যেটি গুরুত্বপূর্ণ, মানুষ যে আশায় বুক বেঁধেছে, সেটি হল সাম্প্রতিককালে যে অর্থনৈতিক ক্ষেত্রে যে সাফল্য, বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ যেভাবে তার অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে এবং দেশে মেজর কিছু ডেভেলপমেন্ট হয়েছে, এবং নির্বাচন পরবর্তীকালে সরকারের যে স্থায়িত্ব, ক্রেডিবিলিটি, অ্যাকসেপ্টেন্স, বিদেশি নানা সব জায়গায় কিন্তু সবকিছু হয়েছে। বাস্তব হল যে সকল বাইরের শক্তি বিএনপি কে বা বেগম খালেদা জিয়াকে মদত যোগাচ্ছিলেন, তারাই মনে করেন, আপনি আমি সবারই তো অ্যাক্সেস আছে নানা জায়গায়, তারাই মনে করে যে এই সরকার থাকবে, এবং তারা সকলেই কিন্তু একমত যে সরকারের সাথে কাজ করবে। বরং এই সরকারের এই অল্প সময়ের মধ্যে বিরাট বিরাট সাফল্য আছে। জাপানের সাথে বৈঠক করে যে সম্ভাবনা, তাদের সহযোগিতার সম্ভাবনার যে দ্বার উন্মোচিত হয়েছে, জাপান তার স্পেশাল জোন প্রতিষ্ঠা করে সেখানে ইন্ডাস্ট্রি করবে, চায়না তা করবে, আমাদের মেজর মেজর কাজে তারা এগিয়ে আসছে সহায়তা দেওয়ার জন্য। ইভেন ইন্ডিয়ার এখানে একটা হলো ইন্ডিয়া যে হোল চাচ্ছে, তারা একটা ইকোনমিক জোন করে সেখানে ইন্ডাস্ট্রি করবে। ইন্ডিয়া বলছে এক পাওয়ার সেক্টরে তারা কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চায়। রিলায়েন্স আসছে জাস্ট গত সপ্তাহে, রিলায়েন্স বৈঠক করে রিলায়েন্স বলতে চাচ্ছে যে তাদের একটা জায়গা দিতে, তারা এখানে 200 কোটি ডলার বিনিয়োগ করবে। 200 কোটি টাকা আপনি সামগ্রিক করতে মনে করছেন এই মুহূর্তে যে আন্দোলন, আমরা কিন্তু সবাই বুঝতেছি। এবং খালেদা জি, আমি জাস্ট শেষ করি, যে চেষ্টাটা করছেন সেটি কিন্তু আছে না, যে একটা তো করতেই হবে তাদের আন্দোলন যে একটা খেলা।
যে কর্মীদের উজ্জীবিত করা, নিজেকে উজ্জীবিত রাখা। আমি যদি জীবিত আছি কিনা আমাকে টেস্ট করতে হবে না, এমন যদি অবস্থা হয় যে আমি আদৌ আছি কিনা। আপনি জীবিত আছেন না তখনই টেস্ট করতে হবে যখন আপনি ধারণা হবে যে আপনি মরে গেছেন। তাই তো এখন তো বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা তো তাই। আচ্ছা, আমি সেটাই বোধ হয়। ডক্টর মামুন আহমেদ, আপনি কি মনে করেন কিনা যে আন্দোলনের কোনো ইস্যু নেই এই মুহূর্তে? 5 তারিখে একটা নির্বাচন হয়েছে, আমরা এটাকে প্রহসনের নির্বাচন করি, বিতর্কিত নির্বাচন বলি, যে অর্থে আমরা বলি না কেন, এই নির্বাচনটা একটা অস্বাভাবিক নির্বাচন। বাংলাদেশের অতীতের যে কোনো নির্বাচনের বাস্তবতা যদি আপনি চিন্তা করেন তাহলে এই নির্বাচনটা অস্বাভাবিক নির্বাচন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যে প্রক্রিয়া নির্বাচনটা হয়েছে, যেভাবে নির্বাচনটা আয়োজন করা হয়েছে, তারপর এই নির্বাচনের ফলাফল যেভাবে হয়েছে এবং নির্বাচন থেকে যে সরকার গঠিত হয়েছে, সংসদ গঠিত হয়েছে, সবগুলো মিলে যদি আপনি চিন্তা করেন এটা একটা অস্বাভাবিক অবস্থা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় চান ভাই নিজেই এই কথা বলছেন, এটা আসলে স্বাভাবিকতার মধ্যে পড়ে না। তাহলে একটা অস্বাভাবিক নির্বাচন যখন হয় তখন যেটা হয়, এটা একটা প্রভাব হয়, এটা একটা নেতিবাচক প্রভাব আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন থেকে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি ব্যক্তিগত জীবন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। ইট ইজ নট এ সিম্পল স্ক্র্যাচ। এটা কিন্তু এরকম না যে আপনার গাড়িতে একটা স্ক্র্যাচ পড়ছে, তা কিন্তু না। এটা একটা ডিপ রুটেড একটা ফাটল। এই ফাটলটা যত দিন যাবে তখন ফাটলটা তত বেশি বড় হতে থাকবে এবং একসময় ভেঙে পড়বে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র রাজনীতিতে যেটা দীর্ঘমেয়াদে একটা ক্ষত সৃষ্টি করেছে তা কিন্তু না, ইভেন আমাদের ব্যক্তিগত জীবনে, আপনার নৈতিক জীবনের প্রত্যেকটা জায়গায় একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। এখন এরপর কিন্তু সেই নির্বাচনটা সেভাবে যদি না হতো সেটা হয়তো সবচেয়ে ভালো, কিন্তু আনফরচুনেটলি সেটা তো আমরা এড়াতে পারি না। সেই নির্বাচনটা হয়েছে, এটাও একটা বাস্তবতা। নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে একটা সংসদ হয়েছে, একটা সরকার গঠিত। আমি আসছি সেখানে, এটা হয়েছে। কিন্তু আমি একই সাথে ওই যে অস্বাভাবিক অবস্থা এবং অস্বাভাবিক যে আচরণ এবং এর মধ্যে যে অস্বাভাবিক একটা প্রভাব, নেতিবাচক প্রভাব, সেই প্রভাবটা তো রয়েছে। তাহলে দেশপ্রেমিক যে কোনো মানুষের, যে কোনো সরকারের, যে কোনো রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব হচ্ছে এই সমস্যাটাকে ফিক্স করা, এই সমস্যাটাকে সমাধান করা। এই সমাধান করার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন। সবাইকে নিয়ে যদি আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন করেন তাহলে এই সমস্যাটা সমাধান হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার, আমি মনে করি যে আওয়ামী লীগ যে দল সরকার চালাচ্ছে এখন, আওয়ামী লীগের সবচেয়ে বড় নীতিগত অবস্থান হওয়া উচিত ছিল এই ইনক্লুসিভ একটা নির্বাচনের পক্ষে। কারণ ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য অনেক সময় ফাইট করেছে না। সুতরাং আওয়ামী লীগের উচিত ছিল সবার আগে কোন প্রকার কোন রাজনৈতিক দল এটা সম্পর্কে আন্দোলন করবার আগে এই যে একটা নিজে একটা নির্বাচন দেওয়া, এটাই উচিত ছিল। কিন্তু আমাদের দেশের রাজনীতি হচ্ছে কি পলিটিক্স অফ কনভিনিয়েন্স। এখানে যে দল যখন ক্ষমতায় থাকে তখন তাদের জন্য সুবিধাজনক যে অংশটুকু তারা সেটাই করতে চায়। তারা মনে করছে ক্ষমতা তো আছে, সুতরাং কেন আমরা এই বার্ডেনটা নিতে যাব। কিন্তু আপনি যদি দেশের কথা চিন্তা করেন, যদি রাজনীতির কথা যদি চিন্তা করেন, যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন। কিন্তু সেই ইনক্লুসিভ নির্বাচনটা সরকার দিতে চাচ্ছে না, এটা আমরা বুঝতে পারছি। কেন চাচ্ছে না? সরকার ক্ষমতায় আছে এবং ক্ষমতাসীন থাকলে যেটা হয় তার চারপাশে একটা ক্ষমতার বলয় তৈরি হয়। এই সরকার, আওয়ামী লীগ সরকার, সে নিজে যদি চায় তার চারপাশে যে ক্ষমতার বলয়ের মধ্যে যারা আছে তারা তাদের কায়েমি স্বার্থের কারণে এই নির্বাচনটা হতে দিতে চাইবে না। এটা একটা বাস্তবতা। তাহলে কিন্তু নির্বাচনটা হওয়া প্রয়োজন, একটা ইনক্লুসিভ নির্বাচন যত দ্রুততার সাথে সম্ভব সেটা হওয়া প্রয়োজন। কারণ আমি তো বললাম একটা ফাটল সেখানে আছে, সেই ফাটলটা যতক্ষণ পর্যন্ত রিপেয়ার না করছেন অল অন এ সাডেন এটা ব্রেকডাউন হতে পারে, সেটা আমরা তো হতে দিতে পারি না। সুতরাং যে রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল, সেটা বিএনপি বলে কোনো কথা না, এখন যে রাজনৈতিক দলই এই ইস্যুতে কথা বলবে, এই ইস্যুতে আন্দোলন করবে, তারা আন্দোলনের ইস্যু আছে অফকোর্স। আমি যেটা বলতে চাই, সাধারণ মানুষের যে মতামত, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, ইনক্লুসিভ নির্বাচনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে যে রাজনৈতিক দল এখন আন্দোলনের ডাক দিবে তারাই কিন্তু জনসমস্যা। সাধারণ মানুষকে এখন একটি নির্বাচনের কথা ভাবছে, আপনার কি তেমন হয়? আমি তো মনে করি সাধারণ মানুষ একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবছে, সেটা যত দ্রুততার সাথে সম্ভব। আমি আরেকটা জায়গায় একটু আসছি। নির্বাচনকালীন সময়, এর আগে যে 5 জানুয়ারি যে নির্বাচনের আগের সময়ে অথবা তার আগের সময় প্রধানত কিছুটা সহিংসতা, কিছুটা আমি বলবো, আমি যে ভাষায় বলেছেন সেই সহিংসতাগুলো হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমাদের স্বাধীনতা পরবর্তী, ইভেন স্বাধীনতা আগেও যত ধরনের আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের সাথে সন্ত্রাস কিন্তু, বা সহিংসতা, সন্ত্রাস আমি বলবো না, সহিংসতা একটা অপরিহার্য অনুষঙ্গ ছিল।
সেটা কি হয়েছে, সরকারের পক্ষ থেকে যত বেশি আপনার প্রেসার দেওয়া হয়েছে, যত বেশি চাপ প্রয়োগ করা হয়েছে, যত বেশি অত্যাচার করা হয়েছে, তত বেশি সহিংসতার মাত্রা বেড়েছে। আপনি ঠিক স্বাধীনতার পরবর্তীকালে মানে সরকারের কারণে তাহলে সহিংসতা বাড়ছে। আমি আসছি সেখানে। যদি এরকম হতো, আপনি কনসিডার সিচুয়েশন, এখনকার অবস্থায় একটা ইনক্লুসিভ নির্বাচন সারা জাতির প্রত্যাশা না। সরকার যদি এই জিনিসটা মনে করে যে ইয়েস দিস ইজ সামথিং যেটা হওয়া উচিত, আসলেই তো হওয়া উচিত বাংলাদেশের জন্য, সরকার কারো কোনো প্রকার আন্দোলনের প্রয়োজন হবে না, সরকার নিজেই যদি সেটার ব্যবস্থা করে। আর বিরোধী দল কি করতে পারে, ধরেন যে একটা উন্নত দেশ হতো, তাহলে তারা কি করতো, তারা একটা ধরনের মানববন্ধন করত, জনগণকে সম্পৃক্ত করে বোঝাতে চেষ্টা করত জনগণ এই দাবিটা করছে। সরকার সাথে সাথে কি করত, জনদাবির প্রতি, জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে সেই কাজটা করত। কিন্তু আমাদের দেশে কি কখনো এটা হয়? আমাদের দেশের সরকারগুলো সবসময় এক ধরনের কর্তৃত্বপরায়ণ সরকার। সে যখনই ক্ষমতা থাকে তখন সবকিছু নিজের মধ্যে রাখতে চায়, তারা কর্তৃত্ব সবসময় নিজের মধ্যে রাখতে চায়, এবং কখনোই বিরোধী দলের দাবি, সেটা যত যৌক্তিক দাবি হোক না কেন, তার নৈতিক যত স্ট্রংলি মানতে চায় না, সেটা মানতে চায় না। আর মানতে চায় না বলে এই সহিংসতার মাত্রাটা তখন আসে। তখন সহিংসতার প্রশ্নটা যখন আসে, তখন সরকার তখন মানুষ করে কি, মানুষ ক্ষুব্ধ হয়, মানুষ বিক্ষোভ প্রদর্শন করে, তখন সরকার করে কি সেটাকে দমন করতে চেষ্টা করে। আর এর মধ্যে থেকে আস্তে আস্তে সেটা সহিংসতার দিকে রূপ নেয়। কোনো কিছু হতো না, সরকার যদি প্রপারলি দেশপ্রেমিক সরকারের মতো আচরণ করে তাহলে এর কোনো সন্ত্রাস হয় না, অবশ্যই হবে না। আচ্ছা, আমি একটু শুনে আসি, আপনার কি মনে হয় যে দুটো বিষয়, একটা হচ্ছে সরকারি সহিংসতার জন্য বড় দায়ী, সেটা উনি মনে করছেন, আরেকটি হচ্ছে যে এখনো জনগণের মধ্যে একটা ইনক্লুসিভ নির্বাচনের আকাঙ্ক্ষা আছে এবং সেটি আন্দোলনের বিষয়। আমি যদি আগে নির্বাচনের পার্টে আসি, যে আপনি দেখেছেন যে 5 জানুয়ারি কেন্দ্র করে যে সহিংসতা বিএনপি জামাত মিলে করেছে সারা দেশে প্রায় কয়েক মাস ব্যাপী, সেই সহিংসতার প্রভাব থেকে, কবল থেকে, খপ্পর থেকে গ্রামের একজন প্রান্তিক কৃষক পর্যন্ত রেহাই পায়নি, যেটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আমাদের জীবনে আমরা সেই 70-র যে আন্দোলন, বাংলাদেশের সমস্ত আন্দোলনেই না, সহিংসতা একটা অনিবার্য, সহিংসতা এক ধরনের কিছু হতে পারে, কিন্তু আমরা যদি 69-এ একেবারে সেই আন্দোলন থেকে দেখি, আমাদের অভিজ্ঞতায় আজ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি যে কৃষকের ক্ষেতের যে সেই কফি বা সেই ফুলকপিটা কিংবা তার লাউ বা তার যে সিম, সেটাও নিয়ে আসতে পারবে না। আমরা হরতাল করেছি, হরতালে আমরা কিন্তু পুলিশের পিটান আমরা খেয়েছি। আমাদের শরীরের পা থেকে মাথায় তালু পর্যন্ত আমার শরীরের একেবারে খুব কম জায়গা আছে যেখানে নির্যাতিত হয় না। ফ্র্যাকচার হওয়া, সেমি ফ্র্যাকচার হওয়া, প্লাস্টার করে ক্লাসে ভর্তি হাঁটা, সবই আমাদের করতে হয়েছে। জেল জুলুম আমাদের উপর গেছে, আমরা কিন্তু এই দেশে সেটা করেছি গণতন্ত্রের জন্য। কিন্তু পক্ষান্তরে আমরা কিন্তু গিয়ে পুলিশকে মারি নেই, সেটা কিন্তু আমরা পাল্টা করিনি। আমরা দেখছি যে পুলিশ কর্তব্যরত পুলিশকে তার কিভাবে বাস দেয়া, এই আপনার কাছাকাছি এই যে কারণ বাজারে কিভাবে ইয়ে করা হয়েছে, বা মানুষকে হত্যা করার জন্য আপনি রেললাইনের লাইন খুলে রাখলেন, আমরা করেছি। জাহাজ কেবিনে উঠে মাস্টারকে বসি না, জাহাজ যাবে না, এক পর্যায়ে পারি নাই মাস্তান এসে বা সরকারি মাস্তান বা পুলিশ এসে তারা ক্লিয়ার করেছে। বা আমরা রাস্তার মধ্যে গুড়ি ফেলে হয়তো রাস্তা বন্ধ করেছি, রিক্সা হয়তো পাম খুলে দিয়েছে, কিন্তু রিক্সা উঠে আগুন দিয়ে দেওয়া, সেটা কিন্তু আমরা করি নাই, এবং সেটা বাংলাদেশে হয় নাই। এবং এই যে আন্দোলনের চরিত্রগত পার্থক্যটি কেন হলো, এই যে হয়েছে আমরা সবাই জানি প্রকাশ্য এখানে দুটো জিনিস, এখানে জনবিচ্ছিন্ন যে শক্তি, যুদ্ধ অপরাধী শক্তি, তার একটা ডমিনেন্ট রোল প্লে করেছে এখানে। দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি করা, দেশের স্বাধীনতা, সাম্যত্ব, অর্থনীতি সবকিছু ধ্বংস করে দিয়ে তাদের রাজনীতি কায়েম করা, সেইটা। আর সেখানে আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার যে জ্যেষ্ঠ পুত্র লন্ডনে বসে তার একটা মদত, কারণ তার রাজনীতিটা সবসময় জঙ্গিবাদ, সহিংসবাদ এর সাথেই সম্পৃক্ত। আমরা কিন্তু সেটা সবাই জানি যে সেই মুবিন ওনাদের যে কি নাম পররাষ্ট্র ইয়ে ছিল, শামসুল মোবিন চৌধুরী, তার সাথে যে তার যে ডায়লগ, এবং এর আগেও সে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সেই দাউদ ইব্রাহিমের সাথে তার কানেকশন, 10 ট্রাক অস্ত্রের সেই চালান, এই গ্রেনেড হামলা, বিরোধী দলকে নির্মূল করা, একটা ফর্মার প্রাইম মিনিস্টারকে তার পূর্ব ঘোষিত অনুষ্ঠানে কিভাবে গ্রেনেড হামলা হয়েছে, এটা কি বাংলাদেশে কোনোদিন হয়েছে? এই যদি প্রত্যেকটা ঘটনা দেখেন, সেই আলিহারির সাথে বৈঠক, নানা ধরনের, সেটা সবাই পৃথিবী জান। শুধু এখন ইনক্লুসিভ নির্বাচনের যে বিষয়টা, এই সহিংস রাজনীতি, এবং আপনি না একটু বলা দরকার আছে, যদি আপনি দেখেন
যে আপনি সরকারকে দোষ দেবেন? সেই সময় আমরা জানি যে তৎকালীন প্রধানমন্ত্রী, এখনো যিনি প্রধানমন্ত্রী, শেখ হাসিনা সবাইকে নিয়ে নির্বাচন করার নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বেগম খালেদা জিয়াকে ওই গণভবনের দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন যে আপনি যা চান, যে বিষয় চান, যা দিন নিয়ে আসতে চান, আসুন আলোচনা হবে। কিন্তু তিনি কিন্তু আলোচনায় গেলেন না। পার্লামেন্টে যখন সংবিধান সংশোধন হয়, কমিটিতে তাদের ডাকা হলো, আসলেন না। সেই সময় কমিটির কো চেয়ারম্যান সঞ্জয় সেনগুপ্ত বলেন যে ঠিক আছে, কমিটিতে আসলেন না, আপনার পার্লামেন্টে বলেন। এবং আপনারা জানেন যে পার্লামেন্টের যে কোনো বক্তৃতা কিন্তু 100% প্রসিডিংস রেকর্ড হয়। আচ্ছা, আমি একটু তার প্রসঙ্গটা অন্য প্রসঙ্গে আসতে হবে আপনার কাছে। আপনি কি মনে করেন যে এই জায়গাতে একটা আন্দোলনের ইস্যু তৈরি করার সামনে বিএনপি এগুচ্ছে বা 19 দলীয় জোটে যাচ্ছে? আমি আবারও বলছি যে ডক্টর ওয়াহিদ উনি অনেকগুলো প্রসঙ্গের আবার অবতারণ করেছেন। আমি একটা করে একটু জবাব দেওয়ার চেষ্টা করি। না, একটা হচ্ছে সহিংসতা আমরা কেউ চাই না, রাজনীতিতে আন্দোলনের সহিংসতা আমরা কেউ চাই না। আমরা চাই সহিংসতা যাতে না হয়। আমরা এদেশ সহিংসতা এফোর্ড করতে পারে না। কিন্তু তারপরও যত আন্দোলন হয়েছে, আমার মনে হয় আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ যে আন্দোলনটা করেছিল, সে আন্দোলনে চট্টগ্রামে তখন একটা রেল স্টেশন হয়েছিল, সেই রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর বাংলাদেশে এখানে এই বাসে আগুন দেওয়া থেকে শুরু করে পেট্রোল ঢালা থেকে শুরু করে, এটা নতুন কালচার নয় বাংলাদেশে। যদি আমরা কখনো চাই না যে এই ধরনের কালচার বাংলাদেশে বারবার ফিরে আসুক, আমরা চাই ওয়ান্স ফর অল সেটা চলে যাক, এবং সেটার জন্য সবচেয়ে বড় দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে ক্ষমতাসীন সরকার। এটা আমি একটা বললাম। আমি সহিংসতা কোন সরকার সে যেই থাকুক তারও না, এটা মানুষের, সকল মানুষের এই বোধটা জাগ্রত হওয়া দরকার, যেটা আমরা করবো না, এবং এটা করলে সবাই মিলে আমরা প্রতিবাদ করব। এবং একই সাথে সরকারের দায়িত্বটা হচ্ছে এখানে প্রধান। এরপর হচ্ছে এর আগে উনি বর্তমানে ধরেন অর্থনৈতিক অবস্থার কথা বলেছেন, দেশ অগ্রসর হচ্ছে সবকিছু। আমি এই প্রসঙ্গে দু একটা কথা একটু বলতে চাই। না, দেখুন, বাংলাদেশের অর্থনীতিতে একটা গতিশীলতা আসছে এরশাদ বিরোধী আন্দোলন হওয়ার পর। এরশাদ যখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দেশে যখন ডেমোক্রেসি এস্টাবলিশড হয়, তারপর থেকে একটা অর্থনীতিতে কিন্তু একটা গতিশীলতা এসছে। তার প্রধান কারণ হচ্ছে সাধারণ মানুষ অর্থনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। সাধারণ মানুষের যে কর্মদক্ষতা, সে কর্মদক্ষতা গণতান্ত্রিক পরিবেশে সেটা প্রস্ফুটিত হতে পেরেছে বলে এই গতিশীলতা এসছে। এখন যে গণতান্ত্রিক পরিস্থিতি, যে গণতন্ত্রের নামে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আমরা সেখান থেকে আমাদের ব্যর্থ হওয়া অলরেডি শুরু হয়েছে। আপনি দুইটা ইন্ডিকেটর বলি। আপনি খুব রিসেন্টলি আপনি হয়তো দেখেছেন, আমাদের খাদ্য মন্ত্রণালয় প্রতি বছর একটা অবস্থান প্রতিবেদন প্রকাশ করে খাদ্য আমদানি করা অথবা খাদ্য পরিস্থিতি কি এই বিষয়ে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে পুষ্টি পরিস্থিতি কি বাংলাদেশে সেরকম। গত 2 বছরে দেখা গেছে বাংলাদেশে তীব্র পুষ্টির শিকার মানুষের হার বেড়েছে, শিশুদের হার বেড়েছে আরো 2% বেশি। খাদ্য মন্ত্রণালয়ের নিজস্ব প্রতিবেদন বলছে এর কারণটা কি। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে মানুষের আয়হীনতা, মানুষের অভাব, জিনিসপত্র কিনতে পারছে না, এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করবার প্রবণতা সবার মধ্যে কমেছে। আমি যে কথা বলছি, খাদ্য মন্ত্রণালয়ের তার প্রতিবেদনে বলছে মানুষের আয় কমেছে, তাদের প্রতিবেদনে বলছে মানুষের আয় কমেছে। তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি বেড়ে থাকে, সাধারণ মানুষের, সরকার সবসময় যে কথাটা বলে থাকে যে সাধারণ মানুষের হাতে প্রচুর টাকা পয়সা এখন, কিন্তু এই প্রতিবেদন সেটাকে রিফ্লেক্ট করে না। আরেকটা কথা আমি আপনাকে বলি, আপনি আমাদের যে পরিসংখ্যান ব্যুরো একটা সাম্প্রতিক একটা প্রতিবেদনের কথা আমরা বলি, সেটা হচ্ছে লাস্ট 10 ইয়ার্সে যেটা হচ্ছে, বা স্পেশালি 2000 সালের পর থেকে বাংলাদেশের দারিদ্র্যের হার কিন্তু কমেছে। কিন্তু 2000 সাল থেকে যে হারে দারিদ্র্যটা আমাদের কমেছে, গত 2 বছরের দারিদ্র্যতা কমার হার হয়েছে তার চাইতে সর্বনিম্ন। তার মানে হচ্ছে দারিদ্র্য আগে যে হারে কমেছে তার চাইতে অনেক কম হারে এখন দারিদ্র্যটা কমেছে। এবং এই হারে যদি কমতে থাকে, তাহলে আমাদের দারিদ্র্য মুক্ত হতে আমাদের অনেক বেশি সময় প্রয়োজন হবে। তার অর্থ দাঁড়াচ্ছে কি, সরকার প্রতিনিয়ত উন্নয়নের যে গল্প করছে, তার সাথে এই যে প্রতিবেদন কোনটাই কিন্তু মিলছে না। তার অর্থ হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সাধারণ মানুষের যে আপনার আমি সর্বশেষ আরেকটা কথা একটু বলি না, ওই বিষয়টা নিয়ে আমরা বোধহয় বিতর্ক করতে চাই না। সেটা হচ্ছে একজন রাজনৈতিক দলগুলো হচ্ছে কি, কোন একটা, যেমন তারেক সাহেবকে যখন তারা বলছে যে বিএনপির পরবর্তী নেতা, প্রধান নেতা হবেন তারেক সাহেব এবং বিএনপির কর্ণধার তিনি হবেন, তখন হচ্ছে কি তার বিরুদ্ধে খুব স্বাভাবিকভাবে তার বিরোধী প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল তার বিরুদ্ধে কুচ্চা রটনা থেকে শুরু করে
সবকিছুই তার বিরুদ্ধে করেছে, বিভিন্ন ধরনের কুচ্ছারটনা করা থেকে তার চরিত্র হরণ থেকে শুরু করে তার সবকিছু করেছে, এবং গত 5-7 বছর পর্যন্ত এটা আমরা অব্যাহতভাবে দেখে আসছি। কিন্তু তার প্রত্যেকটা কিন্তু অভিযোগ হিসেবে এখন আছে, তার কোনোটা কিন্তু প্রমাণিত সত্য হিসেবে আসে নাই। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে কি, আমরা রাজনীতিবিদদের উপর ছেড়ে দেই, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে এইভাবে কাদা ছড়াছড়ি করুক, আমরা একাডেমিশিয়ান, আমরা মনে হয় সেই কাদা ছড়াছড়ি। আমি যদি ডেটাগুলো সম্পর্কে বলি, খাদ্য মন্ত্রণালয় যে পুষ্টি সম্পর্কে তারা মন্তব্য করেন, তারা ওইটা বলছে হয়তো, এই হয়তোটা অন্য কোন স্ট্যাটিস্টিক্স ইভেন পরিসংখ্যান বলে বলেন কোনটা দিয়ে সমর্থনযোগ্য না। আর আমরা যদি বলি 12-13 সে সময় একটা প্রধান কারণ হলো রাজনৈতিক সহিংসতা, এবং আমরা 14-13টা যে বিশেষ করে 13 সাল কিন্তু পুরো বছরই এই যে যুদ্ধাপরাধীদের বিচার দিয়ে প্রথম শুরু হয়েছে, পুরো বছরটাই কিন্তু একটা চরম রাজনৈতিক সহিংসতার বছর গেছে, এবং অর্থনীতি সবকিছু কিন্তু স্থবির অবস্থায় চলেছিল। কিন্তু আমরা যদি সেইখানে তুলনা করে এবারটা দেখেন, আপনি জানুয়ারি থেকে যদি জুন পর্যন্ত দেখেন, তার এর প্রত্যেকটা ইন্ডিকেটর খুব পজিটিভ। আচ্ছা, সেই জায়গাতে আপনার কাছে একটু আবার আসতে চাই, সেটা বলছে যে একটু ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টা একটু আবার আসতে চাই। আপনি কি মনে করেন যখন এরকম একটা ইস্যু নিয়ে বিএনপি আন্দোলনে যেতে পারবে, আপনার কি মনে হয়? আমার কথা শোনেন, আমি ব্যক্তিগতভাবে হয়তো আপনিও, আপনি একজন সাংবাদিক হিসেবেও, যে মানুষের সাথে কিন্তু আমরা মিশি, কি মতের হোক কি পথের সেটা পরের কথা। আমার কোন মানুষের দিবেন কি যারা বিএনপি করে, যারা একেবারে সমর্থক, ঈদের পরে এখন বলছে কোরবানির ঈদের পরে, না এটা তো বলবে, এটা দরকার আছে, তাদের তো দরকার আছে। প্রথমে আমি বলেছি যারা বিএনপির যে বন্ধুরা আছে বা সমর্থক, এটা বড় দল হিসেবে তাদের তো একটা বিশাল সমর্থন আছে, তারাও কিন্তু কেউ মনে করছে না যে দেশে এখন একটা নির্বাচন প্রয়োজন। কারণ হলো দুটো, যদি আপনি ওই যে একটা খুব নিউট্রালিও ভাবেন যে একটা নির্বাচনের যে খরচ এবং সেটাকে কেন্দ্র করে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তার যে অ্যাফোর্ড করার যে ক্যাপাসিটি, তাই না, যে আমরা জানি যে কিভাবে 2013-তে বাংলাদেশের অর্থনীতি একটা বিধ্বস্ত অবস্থার মধ্যে পড়েছে, সেটা রিপেয়ারিং করা, রিকনস্ট্রাকশন করা, প্রত্যেকটা মানুষের যদি একটা রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জামাত, কি মুক্তিযোদ্ধার, কি অ্যান্টি লিবারেশন, সবাই কিন্তু মূল এটা কি রেল লাইনটা সারা হোক, রেল লাইনটা চলুক, আমি আমার কাজটা, আমার দোকানটা আমি খুলি। এমন না যে বিএনপি লোকরা চাচ্ছে না আমি দোকান বন্ধ করে আরো বসে থাকি। সুতরাং কোন লোক চায় না যে সেই জায়গাটা এখন দেশ যাক। কিন্তু বিএনপি এখন দুটো বিষয় সামনে আসছে, একটি হচ্ছে যে সম্প্রচার বিরোধী সমাবেশ করবে, অন্যদিকে গাজার যে গণহত্যা চলছে সেটির পক্ষে। আমি সেই কথাটা বলি যে বিএনপিরও আমার উচিত হবে যে এই অর্থনীতির এই টাইম ক্ষতিগ্রস্ত এই টাইমটাকে রিপেয়ার করা, মানুষের মন যে বিধ্বস্ত হয়েছে সেইটা রিপেয়ার করা এবং দু একটা আশা। এবং তারপর আপনি যেটা বলছেন, আমি আপনার কাছে আবার গাজা আনলেন, গাজায় আমরা সবাই মর্মাহত, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আইনের ছাত্র হিসেবে বলেন, একজন সচেতন মানুষ হিসেবে বলেন, গাজায় যেটা হচ্ছে সেটা জেনোসাইড, সেটা গণহত্যা, সেটা কোনোভাবে কভার করা যায় না। আমি আসবো এটাতে, এটা আমি খুবই সংক্ষেপে যদি তারপর আবার আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, বা আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, বিএনপি আন্দোলন করতে পারবে কি পারবে না, এই প্রসঙ্গটাই তো আপনি প্রধানত উত্থাপন করেছেন। বিএনপি এখন এই দুটো ইস্যু সামনে নিয়ে জমা সমাবেশ করবে এরকম আজকে আছে, এবং তারা 19 দলীয় জোটে সভা করছে। এটা নিয়ে 5 তারিখে নির্বাচন কেন্দ্র করে বিএনপির যে আন্দোলনের কর্মকাণ্ড ছিল, খুব এটা একটা বাস্তবতা, সেটা অনেকটা স্তীমিত ছিল। বিএনপি আন্দোলন যদি একটা পজ দিয়ে থাকে, সে পজটা বিএনপি বোধহয় অ্যাফোর্ড করতে পারে। আপনি লক্ষ্য করুন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ যে আন্দোলনটা করেছিল, আন্দোলনের মুখেও কিন্তু বিএনপি তখন 1996 একটা নির্বাচন কিন্তু করেছিল। সেই নির্বাচনের আপনার যদি আপনি করেন, মাত্রাগত পার্থক্য থাকতে পারে 5 তারিখের নির্বাচনের সাথে, কিন্তু তখনও কিন্তু একটা নির্বাচন হয়েছিল। কিন্তু নির্বাচনটার পর বিএনপি তখন কিন্তু ক্ষমতা আঁকড়ে থাকে নাই। তারা যেটা করেছে, জনগণের প্রতি রায়ের প্রতি শ্রদ্ধা রেখে, সাধারণ মানুষের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে তারা করেছে কি স্টেপ ডাউন করেছে এবং একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করেছে। দেখুন, তাহলে বিএনপি কিন্তু একটা কাজ করতে পারে, বিএনপি আশাই করতে পারে, সেটা হচ্ছে আমি একটা রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিয়েছিলাম, জনগণের গণঅভ্যুত্থানের চাপে আমি আমার কথাটা শেষ করি। দেখুন, আমি একটা রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিয়েছিলাম, এবং যে দলের কাছে আমি রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিয়েছিলাম তারা এখন ক্ষমতা আছে, তারা তার চেয়ে একটা মাত্রার দিক থেকে অধিকতর খারাপ একটা নির্বাচন তারা এখন করে, তারা নিশ্চয়ই তারা কন্টিনিউ করবেন না। সুতরাং এই ধরনের একটা রাজনৈতিক সদিচ্ছার প্রত্যাশা করা বিএনপির কাছ থেকে খুব স্বাভাবিক ছিল। আমি একটা জিনিস শুধু বলি, এখনকার যে আন্দোলনের কথা আসছে, সেটা হচ্ছে আমি মনে করি যে এটা শুধু বিএনপির বিষয় না, এটা কিন্তু বাংলাদেশের শুধুমাত্র ক্ষমতাসীন দল এবং ক্ষমতাসীন জোট ছাড়া এই আন্দোলনের পক্ষে নৈতিক সমর্থন এদেশের সকল রাজনৈতিক দল
সামাজিক সংগঠন থেকে শুরু করে সাধারণ সবার মানুষের মনে করছে। থাকবারই কথা। কয়েকটা সেকেন্ডে যদি আমি যদি বলেন যে 96-এ যে নির্বাচনটা হয়েছে যোগ্য না আওয়ামী লীগ বা তার আন্দোলনের সহিংসতা আমরা কখনোই তুলনা করতে চাই না। আমরা 2 নম্বর হলো একটা খারাপ জিনিস সেদিন কিন্তু অনেক লোকের জীবন দিতে হয়েছে, যারা আওয়ামী লীগ আন্দোলন করতে গিয়ে তার শতাধিক কর্মীর জীবন দিতে হয়েছে, সাধারণ মানুষের না, আওয়ামী লীগের শতাধিক কর্মী, প্রায় 200 লোকের জীবন গেছে। আর সেই নির্বাচনের পরে আমরা বোধহয় ভুলে গেছি যে জনতার মঞ্চ হয়েছিল এবং জনগণ, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সবাই মিলে একটা গণ অভ্যুত্থানের পরিবেশ হয়েছিল এবং বিএনপি বাধ্য হয়ে সেদিন ক্ষমতা ছেড়েছিল। সেই অবস্থা তৈরি বাংলাদেশে হয় না। আমি এই অবস্থা 10 সেকেন্ড 10 সেকেন্ড বলি। আমি মনে করি যে গণ অভ্যুত্থান করলে, বিরোধী দল আন্দোলন করতে পারলে, যদি মনে করেন বিএনপি আন্দোলন করতে পারলো না বা বিরোধী দলগুলো আন্দোলন করতে পারলো না, এর অর্থ এই নয় যে সরকার অথবা আওয়ামী লীগের এই অধিকার জন্মায়, জনগণের অধিকার হরণ করবার অধিকার নিশ্চয়ই আওয়ামী লীগের জন্মায় না, নিশ্চয়ই না। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে ভোটের অধিকার, সেটা হরণ করবার অধিকার নিশ্চয়ই তাদের জন্মায় না। আমরা বিএনপির দায়িত্ব আছে ফর শিওর, অন্য রাজনৈতিকগুলোর দায়িত্ব আছে ফর শিওর, তার চেয়ে বেশি দায়িত্ব হচ্ছে সরকারের দায়িত্ব। যে রাজনৈতিক দল এখন ক্ষমতা, সরকার নিশ্চয়ই ভাববে এবং চিন্তা করবে, বিশেষ করে যে আন্দোলনের কথা আমরা শুনছি। আন্দোলনটি সবচেয়ে বড় কথা, বাংলাদেশে আন্দোলন হবে, আন্দোলন গণতন্ত্রেরই একটি অংশ হবে, সেটি অহিংস যাতে হয় আমাদের প্রত্যাশাও সেটি, যে সেদিকে যাতে যায়। অন্যদিকে জনগণের যদি প্রত্যাশা একটি নির্বাচন হয়, সেটি কখন কিভাবে হবে এই আলোচনাটিও সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম একটি আলোচনা হোক, সেটাই প্রত্যাশা করি আমরা। ডক্টর মহিদুজ্জামান, ডক্টর মামুন আহমেদ, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।